আবার? সরি মা। বসো এখানে। আমাদের ডাকলে যে? কিছু কথা ছিল, তাই ডাকলাম। হুম, বলো না। যেহেতু তোরা দুজনেই বিয়েতে রাজি, তাই আমি আগামী শুক্রবারই তোদের বিয়ে দিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি? আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই হয়। তুমি যেমনটা ভালো বোঝো। মিষ্টি, তোমার কোনো আপত্তি আছে? না মা, আপনি যা ভালো মনে করেন। তাহলে আর 4 দিন পরেই তোদের বিয়ে। অনুষ্ঠান হবে না মা? আমাদের তো কোনো আত্মীয় স্বজনই নেই, অনুষ্ঠান করে কি করব? কয়েকজন প্রতিবেশীকে দাওয়াত দিয়ে কাজে ডেকে বিয়েটা সেরে ফেলবো। আচ্ছা। অনেক রাত হয়েছে, যা। আচ্ছা। মিষ্টি আর মামুন দুজনের রুমের দিকে হাঁটা দেয়। এত রাতে মা তোমায় কেন ডাকলো? তোমার ভাই তোমায় কিছু বলেনি? না তো। মা? না। কেন, কি হয়েছে? এমন সময় মামুন রিয়ার রুমে প্রবেশ করে। ওই গাধা এত রাতে এখানে কি? তোকে বলতে হবে। তো কাকে বলবি? তোর বান্ধবীকে। আচ্ছা, কি বলবি? আচ্ছা বনু, ওকে তোর কেমন লাগে রে? কোন বিষয়? যদি তোর ভাবি হয় কেমন হবে? রিয়া মুখে হাত দিয়ে মামুনকে ইশারা করে চুপ করার জন্য। কি হলো? যা বাইরে যা। কি সব বলতেছিস? কেন, ওকে তোর পছন্দ না? রিয়া বিছানা থেকে উঠে মামুনের হাত ধরে টেনে রুমের বাইরে নিয়ে আসে। কি সব উল্টোপাল্টা বলতেছিস? মিষ্টি কি ভাববে? মেয়েটা এসবে একদম অভ্যস্ত নয়, কষ্ট পাবে। মজা করিস না ওর সাথে। মিষ্টিকে ভাবি হিসেবে তোর পছন্দ হয়? হয়ে লাভ কি? তোর কপালে এমন মেয়ে নাই। বিয়ে করব মিষ্টিকে। স্বপ্নই দেখে যা। বিশ্বাস হয় না? না। আমু তোর জন্য 7 থেকে 8টা প্রপোজাল নিয়ে এসেছিল, একটাও তো তোর পছন্দ হয়নি। এখন বিয়ের জন্য পাগল হয়ে গেলি কেন? ওদের মধ্যে তো আর মিষ্টি ছিল না। চাপাবাজি বন্ধ করে রুমে যা, ঘুমাবো। আচ্ছা। বলেই রিয়াকে পাশ কাটিয়ে মামুন রিয়ার রুমে ঢুকে পড়ে। আরে এখানে না, তোর রুমে যা। কে শুনে কার কথা? মামুন সোজা মিষ্টির সামনে গিয়েও বসে। রিয়াও পিছনে পিছনে এসে মামুনের পিছনে দাঁড়ায়। ভাইয়া, ঘুম পাচ্ছে, এখন যা। যাবো তো, তোর ভাবির একটু খেয়াল রাখিস। পিছন থেকে রিয়া মামুনের পিঠে চিমটি কেটে ওঠে। যা এখান থেকে। যাচ্ছি বাবা, তুই শুধু আমার রুমে যাইস, দেখবি আমিও প্রতিশোধ দিব। রিয়া পিছন থেকে ধাক্কাতে ধাক্কাতে মামুনকে বাইরে এনে দরজা লাগিয়ে দেয়। পিছন ফিরে তাকিয়ে দেখে মিষ্টি ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। ভাইয়ের কথায় কিছু মনে করে না, ও এমনই, শুধু মজা করে। কিন্তু এটা তো মজা না, উনি সত্যি এমন বলেছে। কি সত্যি? তুমি কি আসলেই কিছু জানো না? না তো। সকালে তোমার আম্মুকে জিজ্ঞেস করিও। না না, এখন বলো কি হয়েছে। তোমার ভাইয়া যা বলেছেন সবই সত্যি। কোন ব্যাপারে? ভাবি? কি বলছো, কিভাবে? কাল তোমার আম্মু ডেকে আমায় জিজ্ঞেস করলো আমি রাজি কিনা। তাই? রাজি হয়ে যাও প্লিজ, না করো না। আগামী শুক্রবার বিয়ে। আহ, বিয়েও ঠিক করে ফেলেছে? আমাকে তো কেউ কিছুই বললো না। একটু আগে আমায় ডেকে বললো। যাক বাবা, ভালো হয়েছে। ওই গাধা কিভাবে তোমায় রাজি করালো? প্রপোজ করেছিল দুপুরে। ইস, এত তাড়াতাড়ি রাজি না হয়ে শয়তানটাকে নাকে রশি লাগিয়ে ঘুরাইতে আমায় অনেক জ্বালিয়েছে। তাই? আমার তো সেই খুশি লাগতেছে। আমার ভাইয়ের বউ হিসাবে তুমিই পারফেক্ট। আমি তো অনেক আগে থেকে মনে মনে ভাবতাম তোমায় যদি ভাইয়ার বউ বানাইতে পারতাম, কিন্তু কি না কি মনে করো এই ভয়ে কখনো জিজ্ঞেস করতে পারিনি। এখন তো আর ভয় নেই, সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। আমারও খুব খুশি লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাইয়াকে পেয়ে? একটা পরিবার পেয়ে। কখনো ভাবিনি আমার একটা পরিবার হবে, যাদের নিয়ে আমি ভাববো, যাদের উপর আমার অধিকার থাকবে। ভেবেছিলাম জীবনটা বুঝি শেষই হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে গেছিল জীবনটা। শুধু এক মুঠো রোদের অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমায় একটা পরিবার দেওয়ার জন্য। ধুর, এখানে কান্না করার কি আছে? আমরা সবাই খুব খুশি তোমায় পেয়ে। আল্লাহ কার ভাগ্যে কি রেখেছেন তা আমরা কেউই জানি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আর কি, এনজয় করো, চুটিয়ে প্রেম করো দুজন। যা, কি যে বলো না। ও মা, এত লজ্জার কি আছে? আমি পারবো না এসব প্রেম প্রেম করতে। বিয়ের তো এখনো 4 দিন বাকি, দেখবো আপনি কি করেন। কিছুই করবো না। দেখা যাবে। পরদিন সকালে মিষ্টি নাস্তা বানানো শেষে প্রতিদিনের মতো মামুনকে ঘুম থেকে জাগাতে যায়। প্রতিদিনের মতো জাগাতে আসলেও আজ অনুভূতিটা প্রতিদিনের মতো না, কেমন যেন সারা শরীরে শিহরণ বয়ে চলেছে। মিষ্টি মামুনের রুমটা চারদিকে ভালো করে লক্ষ্য করে। কিছুদিন পর তো এই রুমটাই তারও হবে।
রুমটায় ঘুরে ঘুরে মনে মনে ভেবে রাখে কোন জায়গায় কি জিনিস রাখবে, কিভাবে সাজাবে, কি পরিবর্তন করবে। ধীরে ধীরে মামুনের কাছে এসে ঠায় দাঁড়ায়। কিছুদিন পর তো মানুষটা আমার হবে, সম্পূর্ণ আমার, যার ওপর শুধু আমার অধিকার থাকবে, যাকে মনের সব কথা খুলে বলতে পারবো, যার বুকে মাথা রেখে ইচ্ছে মতো কাঁদতে পারবো, যে আমার কষ্টগুলো নিজের করে নিয়ে আমায় হালকা করে দেবে, আমায় খুব ভালোবাসবে, যার সুখ দুঃখ হাসি কান্না জুড়ে শুধু আমিই থাকবো। আচ্ছা, বিছানাটা কেমন যেন খালি খালি লাগছে না? ওই পাশটায় বলছি আমি ঘুমাবো, ইস, ভাবতেই আমার কি লজ্জা লাগছে। এক বিছানায় আমার পাশে একটা পুরুষ মানুষ থাকবে, যে হলো আমার স্বামী। আচ্ছা, তাকে আমি কি বলে ডাকবো? ওগো শুনছো নাকি শুনছেন, যা ইচ্ছা তাই ডাকবো। সে তো আমারই, তার উপর না আমার পুরো অধিকার আছে। সে একদম রাগ করবে না আমার উপর। কেনই বা রাগ করবে? আমার এক পৃথিবী জুড়ে তো শুধু এই মানুষটাই থাকবে। সে আমায় একটুও কষ্ট দেবে না, দিলেও ভালোবেসে আমার সব কষ্ট ভুলিয়ে দেবে। এতগুলো ভালোবাসবো তাকে, এতগুলো। ধীরে ধীরে মামুনের মাথার সামনে দাঁড়ায় মিষ্টি। একটু নিচু হয়ে মামুনের মুখোমুখি হয়ে বসে। মিস্টার, আপনাকে কি এখন থেকেই ভালোবাসবো, নাকি বিয়ের পর? এত এত ভালোবাসা আসছে আপনার জন্য। জানেন, মনে মনে আপনাকে নিয়ে কত স্বপ্ন বুনেছি, আরও কত কি। আপনাকে না আমি সেই প্রথম থেকেই খুব পছন্দ করতাম। আমার কি দোষ বলুন? এই জীবনে যত পুরুষ মানুষের সামনাসামনি হয়েছি, তার মধ্যে শুধু দুজনেই আমার কাছে ভালো মানুষ ছিল। এক আমার বাবা, আর এক হলেন আপনি। বাবা তো হারিয়ে গেছে, আপনি হারিয়ে যাইয়েন না প্লিজ, আপনি হারিয়ে যাইয়েন না প্লিজ। এত কিছু হারিয়ে শেষ হয়েই যাচ্ছিলাম, সেই আপনি আমায় বাঁচালেন, স্বপ্ন দেখালেন। এখন আমার খুব বাঁচতে ইচ্ছে করে আপনাকে নিয়ে। আচ্ছা, আপনার উপর যদি আমি অধিকার দেখাই, তাহলে কি আপনি রাগ করবেন? করিয়েন না প্লিজ, একটু কষ্ট করে মেনে নিয়েন। এত বিড়বিড় না করে স্পষ্ট করে বলো, কিছুই বুঝি না। মামুনের জবাব শুনে মিষ্টি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ায়। এ কি, আপনি কখন উঠলেন? যেভাবে শুরু করেছো, ঘুমিয়ে থাকা যায়? কিছু কি শুনেছেন? শুনেছি তো সবই, কিন্তু কি বলেছো বুঝিনি। আল্লাহ বাঁচাইছে। ওঠেন, নাস্তা রেডি। আসছি। তাড়াতাড়ি আসেন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা। মিষ্টির বকুনি খেয়ে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলের সামনে বসে মামুন। ততক্ষণে সবাই নাস্তার টেবিলে হাজির। টেবিলে বসে মামুন মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা মা, বিয়ের জন্য কিছু কেনাকাটা করা প্রয়োজন না? তা তো লাগবেই। হাতে তো শুধু 2 দিন সময়, কিভাবে কি করব? কেনাকাটা, অফিসের ছুটি, দাওয়াত দেওয়া, সব কিছুর ব্যবস্থা করা, একটু তো সময় লাগবেই। বলি কি, বিয়েটা একটু পিছিয়ে দিলে হয় না? কয়দিন লাগবে? আগামী শুক্রবারে দিলে হয় না? এতদিন? এতদিন বলতে তো শুধু 9 দিন। সেটা তো অনেক সময়। আমার এখনো ছুটির আবেদন করা হয়নি। 2 দিন তো এমনিতেই লেগে যাবে, তো বাকি সব কিভাবে করব? মিষ্টি, জি মা। তোমার কোনো সমস্যা নেই তো? না না মা, আমার কোনো সমস্যা নেই। তাহলে আর কি, আগামী সপ্তাহে বিয়ে হবে। মামুন মিষ্টির দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। মিষ্টি লজ্জা পেয়ে মামুনের পাশ থেকে এসে শানু বেগমের পাশে দাঁড়ায়। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, নাস্তা করবে না? আপনারা খেয়ে নিন, এরপর আমি খাবো। রিয়াকে ডাক দিয়ে এসে এখানে বসো, একসাথে খাও। আপনাদের কিছু লাগবে? সবার হাত পা আছে, যার যেটা লাগবে সে সেটা নিয়ে খাবে। বসো। আচ্ছা। নাস্তা শেষে মামুন মিষ্টিকে নিজের রুমে ডাক দেয়। মামুনের আওয়াজ শুনে মিষ্টি দৌড়ে মামুনের কাছে ছুটে যায়। দেখেছেন, হুম। কিছু লাগবে? শুধু কি প্রয়োজন পড়লেই তোমায় ডাকা যাবে? এমনি ডাকা যাবে না? তা নয়। আচ্ছা বলুন, কি বলবেন? না বললে চলে যাবে? রিয়ার টিফিন রেডি করতে হবে। সেটা রিয়া নিজেই করে নিতে পারবে। তো এখন আমায় কি করতে হবে? তোমায় একটা জিনিস শেখাবো, কি? কিভাবে টাই বাঁধতে হয়। কেন শিখতে হবে? বিয়ের পর তো তুমি বেঁধে দিবে, তো শিখে নিবে না? আচ্ছা, আপনি চান আমি বেঁধে দিই? হুম। ঠিক আছে, শিখিয়ে দিন। এদিকে এসো। আচ্ছা, তখন চোখ টিপি দিলেন কেন? চালাকি করে বিয়ের সময়টা বাড়িয়ে নিলাম। কেন? ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করব, সেটা আর হলো কই। তাই এই 1 সপ্তাহ তোমার সাথে প্রেম করব। যা কি বলেন না! কি হলো? আমি এসব করতে পারবো না। কেন? আমার লজ্জা করে। ও মা, এত লজ্জা? যা করার বিয়ের পরে করিয়েন, বিয়ের আগে আমি পারবো না। আচ্ছা, এদিকে এসো।
মিষ্টির হাতটা ধরে একটা হেঁচকা টান দিয়ে একদম নিজের সামনে নিয়ে আসে। এবার বলো কি যেন বলছিলে? মিষ্টির এক নজরে মামুনের চোখের দিকে চেয়ে আছে। কি দেখছো? আপনাকে। এভাবে দেখার কি আছে? আপনাকে কখনো এতটা কাছ থেকে দেখিনি। বুকের মধ্যে কেমন ধুকধুক করছে। আমায় কি মন থেকে মানতে পেরেছো? হুম। ভালোবাসো? জানি না। ছেড়ে দেব? না। তাহলে বলো, ভালোবাসো? হুম। সারা জীবন এভাবে ধরে রাখি এটা চাও? হুম। বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তা। পারবে দিতে? যদি আমার সাধ্যের মধ্যে থাকে আছে। তাহলে পারবো। বলুন কি চান। তোমার ভালোবাসা? আর কিছু? অনেক কিছু। সেটা না হয় বিয়ের পরই বলি। এখন বললে হয় না? বললেই তো লজ্জা পাও। তাহলে থাক। হুম। পিছন থেকে রিয়া কাশি দিয়ে ওঠে। রিয়ার কাশির শব্দে মামুন আর মিষ্টি দুজন আলাদা হয়ে যায়। মিষ্টিকে সারা বাড়ি খুঁজেও পেলাম না, তাই এখানে আসলাম। বিরক্ত করলাম না তো? মিষ্টি আস্তে করে রিয়াকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দেখছিস, তোর ভাবির সাথে গুরুত্বপূর্ণ কথা চলছিল, মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে চলে এলি। চলে গেলে কি হতো? শরম কর, দরজা খুলে এসব করছিস। আম্মু দেখলে তোর খবর আছে। দেখবে না? যা, স্কুলের সময় হয়েছে। তোকে আম্মু ডাকে। কেন? জানি না। আচ্ছা, আসতেছি। অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে যাওয়ার সময় মামুন মায়ের রুমের দিকে যায়। মা, ডেকেছো? হুম। কিছু বলবে? একটা বিষয় খেয়াল করলাম, তাই ভাবলাম তোকে বলি। কি? শেষ 3-4 দিন যাবৎ একটা লোককে বাসার সামনে ঘুরঘুর করতে দেখি। অস্বাভাবিক কিছু মনে হয়? হ্যাঁ, কাল দুপুরে বারান্দায় বসেছিলাম। লোকটাকে দেখলাম বাসার আশেপাশে পায়চারি করতেছে। অস্বাভাবিক কি দেখলে? নির্দিষ্টভাবে আমাদের বাসার সামনে পায়চারি করছে। এটা কি অস্বাভাবিক নয়? দেখলাম কিছুক্ষণ পর পর বারান্দার দিকে তাকাই, কিন্তু যখন মিষ্টি বারান্দায় এলো, লোকটা মিষ্টির দিকে এক নজরে তাকিয়েছিল। এমন মনে হলো যেন লোকটা মিষ্টিকে চেনে। তাকে ডেকে জিজ্ঞেস করলে না কেন এভাবে তাকিয়ে থাকে? কি রকম দেখতে লোকটা? তোর বয়সী। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। তুমি মিষ্টিকে কিছু বলিও না। ঠিক আছে। মামুন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাইরে থেকে বের হয়ে দেখে একটা লোক সামনে বসার গেটের সামনে সিঁড়িতে বসে বারান্দার দিকে তাকিয়ে আছে। মামুন সন্দেহ চোখে লোকটার দিকে তাকায়। মামুনকে সামনে দেখে লোকটা হাতে বাদাম নিয়ে চিবুতে চিবুতে এদিক ওদিক তাকিয়ে ওঠে, রাস্তা ধরে হাঁটা দেয়। অফিসের তাড়া থাকায় লোকটার পেছনে সময় নষ্ট না করে অফিসের দিকে রওনা দেয় মামুন। অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফেরার সময় মামুন খেয়াল করে সেই লোকটা মামুনকে দেখে সোজা অন্যদিকে হাঁটা দেয়। সন্দেহটা যেন আরো গাঢ় হতে থাকে। কলিং বেল দেওয়ার পর মিষ্টি এসে দরজা খুলে হাসি মুখে মামুনের সামনে দাঁড়ায়। মিষ্টির হাসি মুখটাও যেন আজ মামুনকে খুশি করতে পারছে না। মনের মধ্যে কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই লোক? কার জন্য এখানে এসে দাঁড়ায়? মিষ্টির পরিচিত কেউ নয় তো? কেন ক্ষতি করে ফেলবে না তো? আই, কি ভাবছেন এত? ভেতরে আসুন। হুম। ব্যাগটা দিন। এত উদাস লাগছে কেন আপনাকে? ক্লান্ত লাগছে। একটু পানি দিবে? আপনি রুমে যান, আমি নিয়ে আসছি। আচ্ছা। মামুন রুমে এসে ভাবতে থাকে। মিষ্টিকে কি একবার জিজ্ঞেস করে দেখব সে এই ব্যাপারে কিছু জানে কি না? না থাক, পুরনো কথা মনে করিয়ে দিলে হয়তো কষ্ট পাবে। আমি নিজেই দেখব কে এই লোক। নিন, লেবুর শরবতটা খেয়ে নিন। কষ্ট করে আবার এটা বানাতে গেলে কেন? আপনাকে কেমন যেন লাগছে। কিছু হয়েছে? না না, কি হবে, কাজের চাপে একটু ক্লান্ত লাগছে। ও আচ্ছা, তাহলে খেয়ে এসে শুয়ে পড়ুন। খাবারটা একটু এনে দিবে? আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি এনে দিচ্ছি। ঠিক আছে। মামুন ঠিক করে নেয় কাল যে করেই হোক লোকটার পরিচয় জেনে নেবে। কে সে, কেনই বা এই বাসার সামনে এসে ঘুরঘুর করে। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে আসে মামুন। একটাই প্ল্যান, সারাক্ষণ মিষ্টির সাথে সময় কাটাবে সে। কিন্তু একটা কথা, চিন্তা কিছুতেই সেই কাজটা করতে দিচ্ছে না। কোন রকমে রাতটা পার করে পরদিন সকাল থেকে মামুন মায়ের বারান্দায় এসে বসে থাকে। মোটামুটি পুরো দিন ওই মামুন বারান্দা এবং বাসার সামনের রাস্তার সময় কাটায়, কিন্তু লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি। তোমায় কিছু কথা বলার ছিল। জি বলুন না। কাল তো শুক্রবার, কেনাকাটা করতে হবে না? যেমনটা আপনি ভালো বোঝেন। মাকে বলেছি কাল আমরা শপিংয়ে যাব। আমি তো এসব বুঝি না। রিয়াকে নিয়ে গিয়ে আপনি কিনে নিন। পাগলি, তোমার পছন্দের জিনিস তুমি কিনবে, রিয়া কি করে জানবে তোমার পছন্দ কি? আপনি না হয় পছন্দ করে নেবেন। আমি মাকে বলে দিয়েছি।
কাল সকালে তৈরি থেকো। আমার কেমন যেন লাগে শপিংয়ে যেতে। সবার মাঝে নিজেকে কেন যেন তুচ্ছ মনে হয়। বাবা গো, প্রথম যখন গিয়েছিলাম এত বড় বিল্ডিং দেখে মনে হচ্ছিল এই বুঝি মাথায় এসে পড়বে। কেন এমন লাগে? প্রথমবার গিয়েছিলাম তো, তাই হয়তো এমন লেগেছে। আর লাগবে না, সকালে রিয়াকে নিয়ে তৈরি থাকবে। আচ্ছা। আজও প্রতিদিনের মতো মিষ্টি নাস্তা বানানো শেষ করে মামুনকে ডাকতে আসে। শুনছেন, অনেক বেলা তো হলো, উঠুন। এই যে মিস্টার, হুম, উঠবেন না? আজ অফিস নেই, আর একটু ঘুমাই। নাস্তা ঠান্ডা হয়ে গেল। আর একটু পর উঠি। আমি এক্ষুনি মাকে ডাকতে গেলাম। বলে মিষ্টি পেছন ফিরে হাঁটা দিবে, এমন সময় মিষ্টির হাত ধরে নিজের দিকে একটা হ্যাচকা টান দেয় মামুন। নিজেকে সামলাতে না পেরে মিষ্টি গিয়ে মামুনের উপর পড়ে। দুহাত দিয়ে মিষ্টিকে নিজের বুকের উপর শক্ত করে জড়িয়ে নিয়ে উল্টো দিকে ঘুরে যায় মামুন। মামুন উপরে আর মিষ্টি নিচে, চোখ দুটো বন্ধ করে চুপ করে শুয়ে আছে মিষ্টি। কই যাচ্ছিলে? বিচার দিতে? চোখ খোলো। পারবো না। কেন? ছাড়ুন প্লিজ। ছাড়ার জন্য কি ধরেছি? চোখ খোলো। না না, প্লিজ ছেড়ে দিন। দরজা খোলা, মা এসে পড়বে। আসবে না? তবু আমাদের এখনো বিয়ে হয়নি, কেন এভাবে জড়িয়ে নিয়েছেন আমায়? আমার কেমন যেন লাগছে, প্লিজ ছেড়ে দিন। কেমন লাগছে? শরীর কাঁপতেছে। একটা পাপ্পি দেই? একদম না। জোর করব? পারলে করেন। না পারার তো কোনো কারণ নেই, কিন্তু দিব না। তাহলে ছাড়ুন। ছাড়বো, তবে একটা শর্ত আছে। কি? বিয়ের পর প্রতিদিন সকালে ঘুম থেকে জাগাতে আসলে আমায় জড়িয়ে ধরে একটা পাপ্পি দিতে হবে। পারবো না। কেন? আমার লজ্জা করে। বিয়ের পরও? হুম। মিষ্টিকে ছেড়ে দিয়ে মামুন অন্য পাশে সরে যায়। ঠিক আছে, যাও। লাগবে না। রাগ করেছেন? না। আচ্ছা, করব, আপনি যেভাবে চান। লাগবে না। অমনি মামুনকে জড়িয়ে ধরে একটা পাপ্পি দিয়ে বসে। প্লিজ আর রাগ করে থাকবেন না। আপনি যদি রাগ করেন তাহলে আমি কোথায় যাব? এই পাগলি, আমি তো মজা করছিলাম। তোমার উপর কি রাগ করা যায়? আপনি যা বলবেন আমি সব শুনবো, সব করব। তবু রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করবেন না প্লিজ। ধুর, আমি কি এমনটা করতে পারি? কথা দিন আমার সাথে কখনো কথা বলা বন্ধ করবেন না। কথা দিলাম, যত যাই হয়ে যায় তোমার সাথে কথা বলা বন্ধ করব না। মনে থাকে যেন। জি থাকবে। উঠুন, কত কষ্ট করে নাস্তা বানিয়েছি, সব ঠান্ডা হয়ে গেল। 5 মিনিট, আমি আসতেছি। জলদি। আচ্ছা। নাস্তা শেষে বারান্দায় বসে মামুন পত্রিকা পড়ছিল। এমন সময় খেয়াল করে সেই লোকটা আজও গেটের সামনে পায়চারি করতেছে। দ্রুত নিচে নেমে মামুন লোকটার সামনে এসে দাঁড়ায়। এই যে ভাই, কে আপনি? এখানে কি করছেন? কই কিছু না। প্রতিদিন এই বাড়ির সামনে কেন ঘুরঘুর করেন? কি চান? না ভাই, কিছু না, আমি আসি। বলে লোকটার সামনের দিকে হাঁটা দেয়। মামুন দৌড়ে গিয়ে লোকটার সামনে দাঁড়ায়। এমনি এমনি 4-5 দিন ধরে কারো বাড়ির সামনে কেউ ঘুরঘুর করে না, কোনো কারণ তো আছেই। কেন ঘুরঘুর করছিলেন? এমনি সময় কাটাচ্ছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি ভাই, সত্যি বলছি। আপনাকে দেখতে তো কোনো ভালো ফ্যামিলির ছেলে বলেই মনে হয়, কিন্তু যেই কাজ করতেছেন, এসে না জিজ্ঞেস করে যদি সোজা মারা শুরু করতাম, কিছু করতে পারতেন। ভাই কি যে বলেন, কেন এমন করবেন? আমি কি কারো ক্ষতি করেছি? ক্ষতি করেননি, কিন্তু করবেন না যে তার কি গ্যারান্টি আছে? 4-5 দিন যাবত সকাল সন্ধ্যা একই বাসার সামনে ঘুরঘুর করতেছেন। এই বাড়ির কাউকে চেনেন? পুলিশে কমপ্লেন দিব। না না ভাই, আমি আর আসবো না। কেন এখানে আসতেন? ওই বারান্দায় একটা মেয়েকে দেখেছিলাম, ওই মেয়েটাকে ভালো লাগে, তাই তাকে দেখতে আসি। মেয়ে? কোন মেয়ে? একটু আগেও এসেছিল, এখন চলে গেছে। হালার ঘরে হালা, ওইটা আমার বউ। থাপ্পড় চিনস? কানের নিচে এমন একটা দিমো, আজীবন মনে রাখবি। সরি ভাই, আর আসবো না। যা ভাগ এখান থেকে। এখনই চলে যাচ্ছি। আর যেন এই বাসার সামনে না দেখি। ঠিক আছে। মামুনের ধমক খেয়ে লোকটা একটু তাড়াহুড়ো করেই পালায়। কে ছিল লোকটা? তুমি দেখেছো? হুম, বারান্দা থেকে দেখলাম তার সাথে কথা বলছিলি। কে সে? আর বলো না, মিষ্টিকে মনে হয় এই বারান্দায় দেখেছে, তাই প্রতিদিন চলে আসে। তবে কথাবার্তা শুনে মনে হলো ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। এসব ছেলেদের কি কোনো কাজ নেই? বাদ দাও, এখন ধমক দিছি, আর আসবে না। না আসলেই ভালো। মিষ্টিকে একটু বলো না 1 কাপ চা দিতে।
পাঠাচ্ছি ওকে। একটু পর হাতে চা নিয়ে মিষ্টি বারান্দায় আসে। চা চেয়েছিলেন? হুম, থ্যাঙ্কস। আমাকেই ডাকতে পারতেন, মাকে কেন অর্ডার দিলেন? অর্ডার দিলাম কই? তোমাকে বলতে বললাম। এরপর থেকে আমাকে সরাসরি ডাক দেবেন। আচ্ছা বাবা, সরি। এখানে তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। কি কথা? তোমার বাড়ির ঠিকানা মনে আছে? কেন? একবার গিয়ে দেখে আসতাম। কেন? কেন কি? তোমার বিয়ে ওনাদের জানালে ভালো হতো না? ওরা আমার কেউ না, কেন ওদের জানাবেন? শত হলেও তো তোমার মা ছোট থেকে তোমায় মানুষ করেছে। অন্তত ওনারা জানুক যে তাদের মেয়ে স্বামীর বাড়িতে আছে। দেখুন, ওনাদের জানালেও কোনো লাভ নেই। আপনি ওসব ভুলে যান। এই পৃথিবীতে আমার আপনজন বলতে শুধু আপনারই আছেন, আর কাউকে আমি চিনি না। আচ্ছা, আমায় ঠিকানাটা তো দিতে পারো। ওনারা তো আর আমায় চেনে না। দূর থেকে দেখে আসবো ওনারা কেমন আছেন, কিভাবে আছেন। হঠাৎ ওনাদের কথা মনে পড়লো কেন? ওনারা ছোট থেকে তোমায় মানুষ না করলে আজকে আমি তোমাকে পেতাম। তাই মন থেকে ওনাদের একটা ধন্যবাদ দিতে মন চাচ্ছে। লাগবে না। দাও না। ওনারা কখনোই আমার মঙ্গল চাননি। আর আমার সৎ বাবা অনেক খারাপ মানুষ, বিপদ বাড়ানো দরকার নাই। আচ্ছা, আমি তাদের সাথে কথা বলবো না, শুধু ঠিকানাটা দাও, দেখে চলে আসবো। কথা বলবেন না তো? না। ঠিক আছে। সন্ধ্যায় মিষ্টি আর রিয়াকে সাথে নিয়ে মামুন শপিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিয়ের বাকি আর 7 দিন। মোটামুটি কিছু প্রতিবেশী আর মামুনের কিছু কাছের সহকর্মীকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন শপিং করা হয়ে গেলে প্রায় 50% কাজ এগিয়ে যাবে। শপিং মলে পৌঁছানোর 10 মিনিটের মাথায় বাড়ি থেকে শামনু বেগমের ফোন আসে। হ্যাঁ মা, বলো। কোথায় তুই? এই তো দোকানে, রিয়া আর মিষ্টি কাপড় দেখতেছে। বাড়িতে পুলিশ এসেছে। কি? কেন? জানি না, ওরা আমার সামনেই বসে আছে, মিষ্টিকে খুঁজছে। মিষ্টিকে খুঁজতেছে? কি করেছে মিষ্টি? ওর নামে নাকি থানায় মামলা আছে। মামলা? কিসের মামলা? জানি না, ওরা মিষ্টিকে চাচ্ছে। তুই তাড়াতাড়ি বাসায় এসে ওদের সাথে কথা বল। আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয় বাবা। মিষ্টি আর রিয়াকে সাথে নিয়ে মামুন দ্রুত বাসায় ফেরে। ড্রয়িং রুমে তখন 2 জন পুরুষ আর একজন মহিলা পুলিশ বসে আছে। মামুনকে রুমে প্রবেশ করতে দেখে একজন পুলিশ সামনে এগিয়ে আসে। এনাদের মধ্যে মিষ্টিকে? কি হয়েছে স্যার? মিষ্টি কি করেছে? ওনার নামে মার্ডার কেস আছে। কি? মার্ডার? কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। কবে করেছে খুন? 6 মাস আগে। এরপর থেকে উনি পলাতক। আজ গোপন সূত্রে ভিডিওতে ওনার খবর পেয়েছি আমরা। ভালোই ভালোই ওনাকে আমাদের হাতে তুলে দিন, না হলে আপনাকেও বিপদে পড়তে হবে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? মনে করেন হুমকি? আপনি খুনের আসামিকে সাহায্য করছেন। কি প্রমাণ আছে যে মিষ্টি খুনি? যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি নিজেই মিষ্টিকে আপনার হাতে তুলে দিব। প্রমাণ আদালত করবে, আমাদের কাজ আমাদের করতে দিন। অন্তত এটা তো বলতে পারেন যে কাকে খুন করেছে বা কোথায় খুন করেছে। মিষ্টি আর রিয়া 2 জন পুলিশের ভয়ে জড়সড় হয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। 6 মাস আগে উনি ওনার বিয়ের রাতে তার স্বামীর বাড়ির এক লোককে ছুরি দিয়ে আঘাত করে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঠিক তারপর দিন রাতে সেই লোকটাকে তার স্বামী ঢাকা নিয়ে যাচ্ছিল চিকিৎসার জন্য। মিষ্টি সেখানে এসে ওনার স্বামীকে গাড়ির সামনে ধাক্কা দিয়ে খুন করে। মিষ্টি যাকে ছুরি দিয়ে আঘাত করে সেই লোকটাই এই সাক্ষী, এবং তিনিই মামলা করেন। মিষ্টির পরিবারকে সবসময় পুলিশ জিজ্ঞাসাবাদে রাখা হতো। আজ তারাই আমাদের মিষ্টির ঠিকানা দিয়েছে। স্যার, আপনি যা বলছেন সবই আমি বুঝেছি। এখানে সম্পূর্ণ কাহিনীটা ভুলভাবে আপনাদের উপস্থাপন করা হয়েছে। আমি আপনাদের সবটা খুলে বলছি। দেখুন ভাই, কাহিনী শোনা আমাদের কাজ না। আপনাদের যা বলার কোর্টে এসে বলবেন বা প্রমাণ করবেন। আমরা তদন্ত করে 2টো ঘটনার সাথেই মিষ্টির সম্পৃক্ততা পেয়েছি। স্যার, কি বলছেন এইসব? আগামী সপ্তাহে আমাদের বিয়ে। এখন যদি ওকে আপনারা নিয়ে যান তাহলে একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করুন। আগামী সপ্তাহে আমরা ওনাকে কোর্টে চালান দিব। এর আগে যদি কিছু করতে পারেন তাহলে তো ভালোই, না হলে ঝামেলা বাড়বে।
আর কোনো কথা না শুনে মিষ্টিকে চিহ্নিত করে পুলিশ সাথে করে নিয়ে হাঁটা দেয়। মিষ্টি দু চোখের পানি ফেলতে ফেলতে পিছনে ফিরে তাকায়। মামুন দৌড়ে মিষ্টির কাছে আসে। একদম চিন্তা করবেন না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ফিরিয়ে আনবই। এখনো 1 সপ্তাহ সময় আছে, এর আগে আমি তোমায় নিয়ে আসবো। মিষ্টির সাথে কথা বলতে বলতে মামুন রাস্তায় চলে আসে। ততক্ষণে মিষ্টিকে গাড়িতে তুলে নেওয়া হয়। যাওয়ার আগ পর্যন্ত মিষ্টি আর কোনো কথা বলেনি। ঘরে এসে ঠাস করে সোফায় এসে বসে মামুন। মা রিয়াও পাশে বসে আছে। সব আমার দোষ, আমার জন্য মিষ্টিকে আজ জেলে যেতে হলো। কি করেছিস তুই? বিকেলে মিষ্টির বাবা মায়ের কাছে গিয়েছিলাম। মিষ্টি আমায় বারবার নিষেধ করেছিল যে ওরা মানুষ ভালো না, তবু চলে গিয়েছিলাম। ভেবেছিলাম মানুষ তো পরিবর্তন হয়, হয়তো তারাও হয়েছে। ওরা আমায় কেঁদে কেঁদে বলেছিল যেন ঠিকানাটা দেই। বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে এসে একবার মিষ্টিকে দেখে যাবে, বিশ্বাস করে ঠিকানাটা দিয়েছিলাম। যারা মেয়েটার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল তুই তাদের কাছে কোনো ভরসায় গিয়েছিলি? এতটা বোকা কি করে হলি তুই? বুঝতে পারিনি মা, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। যেভাবে হোক ওকে বের করে নিয়ে আয়। ওকে আমি নিয়ে আসবো, সব প্রমাণ আমি জোগাড় করব। বলেই মামুন ঘর থেকে বেরিয়ে পড়ে। সোজা থানায় এসে মিষ্টির মুখোমুখি দাঁড়ায় মামুন। আমায় ক্ষমা করে দিও, তোমার কথা না শুনে তোমায় বিপদে ফেলে দিলাম। কি করছেন আপনি? তোমার মায়ের কাছে গিয়েছিলাম, পুলিশ ওখান থেকে ঠিকানাটা পেয়েছে। মুচকি হেসে মিষ্টি জবাব দেয়। আপনি একটা পাগল, কথা বলবেন না বলে ঠিকানা নিয়েছিলেন। যাই হোক, আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই হবে। কিচ্ছু হবে না, আমি আছি কি করতে, একদম চিন্তা করবে না। আপনাদের খুব মনে পড়বে। রিয়া তো আমাকে ছাড়া ঘুমোতে পারে না। ওকে বলবেন কয়েকদিন কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। তোমার মৃত স্বামীর ঠিকানাটা দিবে? আমি তো ভেতরে। এবার কি নিজের বিপদ বাড়ানোর চিন্তা করছেন? বাসায় যান। ঠিকানাটা দাও। কি করবেন ঠিকানা দিয়ে? যে তোমার নামে এই মিথ্যা মামলা করেছে তাকে খুঁজে বের করে মামলা তুলে নিতে বলবো। দিব না। দিতে বলেছি। না, আপনি চলে যান। না দিলে আমি আর বাসায় ফিরবো না। কেন এমন করছেন? ওর ভালো মানুষ না, আপনার ক্ষতি করে ফেলবে। যদি তুমি না দাও তাহলে কি আমি ওকে খুঁজে বের করতে পারবো না? প্লিজ এমন করবেন না, বাসায় ফিরে যান। চিন্তা করো না, তোমাকে নিয়ে আমি বাসায় ফিরবো, এর আগে না। মিষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মামুন বেরিয়ে পড়ে। জোরে জোরে চিৎকার করে মিষ্টি মামুনকে রাখছে, কিন্তু সেই আওয়াজ আর মামুনের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আম্মু, রাতের প্রায় 3টা, ভাইয়া এখনো ফিরল না। হ্যাঁ রে মা, অনেকক্ষণ যাবত ওকে ফোন দিচ্ছি, ফোনটাও বন্ধ বলছে। আমার তো খুব চিন্তা হচ্ছে। ভাইয়া কি মিষ্টির জন্য থানায় বসে আছে? চলো আমরা গিয়ে দেখি। এত রাতে বাইরে বের হওয়া ঠিক হবে না, সকাল পর্যন্ত দেখি, এরপর যাব। পরদিন সকাল সকাল শানু বেগম রিয়াকে সাথে নিয়ে থানায় যায়। আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। ওনার তো জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? কখন? কাল রাতেই ওনার স্বামী এসে ওনাকে নিয়ে গেছে। স্বামী? জি। পুলিশের কথায় আগামাথা কিছু বুঝতে না পেয়ে থানার বাইরে এসে বসে শানু বেগম। আম্মু, মিষ্টির স্বামী কে? জানি না রে মা, আমিও তো প্রথম শুনলাম। তোর ভাইও তো ফোন ধরছে না, কি যে করি আমি, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। চলো বাসায় চলো। বাসায় কি করব? মিষ্টি কোথায় চলে গেল? তোর ভাইয়েরও কোনো খবর নেই। একটু পর মামুনের ফোন থেকে শানু বেগমের কাছে কল আসে। মা, কই তোমরা? তুই কই বাবা? তোকে কত খুঁজতেছি। আমি তো বাসায় আসলাম, তোমরা কই গেছো? আমরা থানায়। থানায় কেন? জলদি বাসায় এসো। আচ্ছা আসতেছি। কে আম্মু? ভাইয়া কল দিছে? হ্যাঁ। কই সে? বাসায় বললো চল। হ্যাঁ চলো। রিয়া শানু বেগম বাসায় এসে দেখে মামুন ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। কই ছিলি তুই সারা রাত? কোথাও যাইনি তো। তাহলে বাসায় কেন আসলি না? একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম। তোমরা থানায় কেন গেলে? তুই ফিরে আসছিলি না, তাই ভাবলাম মিষ্টির জন্য হয়তো থানায় বসে আছি। কিন্তু গিয়ে দেখি মিষ্টিও থানায় নেই। ওর স্বামী নাকি ওকে জামিন করিয়ে নিয়ে গেছে। আর তুই এখন রুমে এসে টিভি দেখছিস। কোথায় থেকে এলো মিষ্টির স্বামী? শুনবে? কি শুনবো? কাল রাতে কি হয়েছে শুনবে? কি? বসো এখানে।
মিষ্টিকে বাঁচানোর কোনো উপায় না পেয়ে পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমার প্রয়োজন ছিল সেই লোকটাকে যে মিষ্টির নামে মামলা করেছিল, কিন্তু তার ঠিকানা আমি জানতাম না। তাই রাতেই মিষ্টির মায়ের কাছে গিয়েছিলাম। ওরা আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। হতাশ হয়ে ওদের বাড়ি থেকে ফিরে আসছিলাম, সামনে একটা লোকের সাথে ধাক্কা লাগলো। আমার সাথে ধাক্কা লেগেই লোকটা পড়ে যায়। ওই লোকটাকে দেখে বেশ অবাক হলাম। এত রাতেও লোকটা সানগ্লাস পরেছিল। আমার সাথে ধাক্কা খাওয়ায় তার সানগ্লাসটা পড়ে যায়। খেয়াল করে দেখলাম তার এক চোখ নষ্ট। তড়িঘড়ি করে লোকটা সানগ্লাস পরে সামনের দিকে হাঁটা দেয়। পেছন ফিরে দেখি সে মিষ্টির মায়ের ঘরের দিকে যাচ্ছে। তখনই মিষ্টির কথা মনে পড়ে গেল। যেই লোকটা মামলা করেছিল তার তো এক চোখ নষ্ট ছিল, যা মিষ্টি নষ্ট করেছিল। লোকটার পিছু নিয়ে দেখি সে মিষ্টির মায়ের ঘরে প্রবেশ করে। মিষ্টির মায়ের ঘরটা বেড়ার ঘর হওয়ায় আমার জন্য বেশ সুবিধা হয়। তাদের ঘরের পেছনে গিয়ে বেড়ার ফাঁকে উকি দিয়ে কিছু কথা শুনলাম। এই নিন 50,000, বাকি 50 ওকে আমার হাতে তুলে দিলেই পেয়ে যাবেন। লোকটার দেওয়া টাকাটা হাতে নিয়েই মিষ্টির মা খুশিতে গজগজ করতে থাকে। বেশ অবাক হলাম ওদের কর্মকাণ্ডে, তাই ফোনটা বের করে বেড়ার ফাঁক দিয়ে ভিডিও শুরু করি। মিষ্টিকে আজই তুমি পেয়ে যাবে। শুনেছি পুলিশ ওকে থানায় নিয়ে গেছে। এখনই ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুমি টাকাটা রেডি রাখো। টাকা রেডি আছে, ওকে শুধু আমার কাছে এনে দাও। একটু আগেই মিষ্টিকে যে লোকটা আশ্রয় দিয়েছিল সেই লোকটা এসেছে, তোমার ঠিকানা চেয়েছে। তাকে আমি তাড়িয়ে দিয়েছি। ভালো করেছো, কাউকে আমার ঠিকানা দিবে না। জলদি তোমার মেয়েকে আমায় এনে দাও। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার চোখ নষ্ট করেছে, ছুরি ডাকাতে আমার চেহারাটা কুৎসিত বানিয়ে ফেলেছে। এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ওকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আমার গায়ের জ্বালা মিটবে না। ওর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। ওর মতো কত মেয়েকে রেপ করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু ওই মেয়ের জন্য এখন আমায় মাথা নিচু করে হাঁটতে হয়। আমার এই কুৎসিত চেহারার জন্য আমার দিকে কেউ তাকায়ও না। সেদিন ওকে রেপ করতে পারিনি, আমার ছুরি মেরে পালিয়েছিল। আর দেরি নয়, জলদি ওকে এনে দাও। চিন্তা করো না, তোমার করা মিথ্যা মামলায় সে ফেঁসে গেছে। তার পালানোর কোনো রাস্তা নেই। আমি ওকে বের করে নিয়ে আসবো থানা থেকে। চলো আমার সাথে। তারা তাদের কথা শেষ করেই ঘর থেকে বেরিয়ে পড়ে। মিষ্টির মায়ের এমন মানসিকতা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিজের মেয়ে না হলেও ছোট থেকে তো নিজের মেয়ের মতো করেই মানুষ করেছিল। তার মনে কি একটুও মায়া জন্মায়নি? কিভাবে সে টাকার জন্য মেয়েকে শেষ করে দিতে পারে? মিষ্টির মতো আমার মনেও তার মায়ের জন্য প্রচণ্ড ঘৃণা জন্মায়। তাদের আগেই থানায় এসে পৌঁছায় এবং ভিডিওটা পুলিশের হাতে তুলে দেই। এর প্রায় 1 ঘন্টা পর মিষ্টির মা বাবা আর ওই লোকটা থানায় এসে পৌঁছায়। আমি পেছনে বসেছিলাম। মিষ্টির মা এসে পুলিশের কাছে বলে যে তারা যেই মেয়েকে গ্রেপ্তার করেছে সেটা আসল অপরাধী নয়, ঠিকানা সম্ভবত ভুল ছিল, তাই ওই মেয়েটাকে যেন তারা ছেড়ে দেয়। মেয়েটা সম্পূর্ণ নিরপরাধ। পুরো অফিস চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে, তাদের অবাক করে দিয়ে সবাইকে গ্রেফতার করে ভিতরে নিয়ে যাওয়া হয়। আমি ওখানে বসেছিলাম। ঘন্টা 2 পর সেই পুলিশটা আমার সামনে আসে যে বাসা থেকে মিষ্টিকে নিয়ে এসেছিল।